কিছুদিন আগে আমাদের ওয়্যারলেস অপারেটরের প্রিলিমিনারি এক্সামটা হয়ে গেছে, যেখানে 20 নম্বরের ফিজিক্স ছিল। তো ফিজিক্সটা মোটামুটি সোজাও সোজা ছিল এটা বলা যেতে পারে না, বা কঠিন ছিল এটাও বলা যেতে পারে না। মানে ঠিকঠাকই ছিল কোশ্চেন। বাট ফিজিক্সে কিছু কোশ্চেন ছিল যেগুলো আমাদের মোটামুটি বেসিক জানতে হবে, তাহলে আমরা ওগুলো করতে পারবো। তাছাড়া ওগুলো আমরা করতে পারবো না, এমন কোশ্চেনও ছিল। তো আমি কিছু ফিজিক্সের অঙ্ক করেছি, যেগুলো আমাদের ওয়্যারলেস অপারেটরে এসেছিল। তো আমি সেটার সলিউশন তোমাদের সামনে রাখছি। আর আমার কাছে গ্রাফিক্স ট্যাবলেট ছিল না, এর জন্য আমি ওটাকে লাইভ করতে পারছি না এখন, কিন্তু আমি খাতায় করেছি। তারপরে সেটাকে তোমাদের আমি বোঝাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা হলো, যখন দুটি অভিন্ন রোধকে একটি সিরিজে যুক্ত করা হয়, তখন তাদের সমতুল্য প্রতিরোধ হয় আর। এবং যদি এদেরকে একটি সমান্তরাল রোধকে যুক্ত করা হয়, তবে তাদের সমতুল্য প্রতিরোধ কত হবে? তো এইটার কোশ্চেনটা অতটা কঠিন না। তো আমি প্রথমে ধরে নিই দুটি রোধের মান ছিল আর। তাহলে এখন যদি সিরিজে যুক্ত করি, তাহলে তাদের তুল্য রোধ হবে আর প্লাস আর, মানে 2R। ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি যে সিরিজে যুক্ত করলে সেটা যোগ হয়ে যায়। তো স্মল আর হবে সমান সমান R/2। এখন ধরি তাদের সমান্তরালে যদি যুক্ত করা হয়, তাহলে তুল্যরোধ হবে R ড্যাশ। তাহলে এখন আর ড্যাশ হবে কি আমাদের 1/r ড্যাশ সমান সমান 1/r প্লাস 1/r। কারণ দুটো রোধই সমান এবং দুটোকে সমান্তরালে রাখা হয়েছে, তাই এই সূত্রটা কাজ করবে। তো এখান থেকে আমরা আর ড্যাশ সমান সমান R/2 পেয়ে যাচ্ছি। এবার এই R/2 এর জায়গায় এই আর এর মানটা, মানে 1 নম্বর সমীকরণটা বসিয়ে দিলেই আমাদের আর ড্যাশ এসে পড়বে। তো সেটা হয়ে যাবে R/4। তাহলে এখানে আমার উত্তর হয়ে যাবে R/4। এইটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি বা তার বেশি প্রতিরোধের সিরিজে করলে নিম্নোক্ত কোনটি সঠিক? এবার আমরা জানি যে আগেই বললাম যে যখন এক বা একাধিক রোধকে একটি সিরিজে যুক্ত করা হয়, মানে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তখন তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। তাহলে এখানে অপশন কি কি আছে? যে প্রতিটি রোধের বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ দুই সমান। এবার এখানে দেখো বিদ্যুৎ প্রবাহ সমান হবে, কিন্তু ভোল্টেজ সমান না। কারণ এইটুকুনি জায়গার জন্য একটা ভোল্টেজ, আবার এইটুকুনি জায়গার জন্য একটা ভোল্টেজ, আবার এইটুকুনি জায়গার জন্য একটা ভোল্টেজ। তাহলে ভোল্টেজ আলাদা হবে, কিন্তু প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান হবে। এই সি উত্তরটা হয়ে যাবে সঠিক। নেক্সট, আচ্ছা, একটি বস্তুর ভরবেগ n গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে n² গুণ। কি করে হলো আমি বলছি ব্যাপারটা। বলেছে ভরবেগ n গুণ বৃদ্ধি করা হবে। এবার আমরা কি জানি যে গতিশক্তি সমান সমান হাফ mv²। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। ঠিক আছে, তো হাফ mv², এবার হাফ mv² এর সাথে আমি উপরেও m আর নিচেও m যদি গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে হাফ m²v²/m। এখন এই mv টাকেই আমি p ধরি, তাহলে হয়ে যাবে হাফ p²/m। এখন এই pটাই হচ্ছে আমার ভরবেগ, এটাই হচ্ছে আমার ভরবেগ। তাহলে কি, এখন যদি ভরবেগ বলেছে n গুণ বৃদ্ধি করবে, তাহলে যদি n গুণ বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভরবেগ কত হবে? p ড্যাশ সমান সমান np। কারণ প্রথমে ছিল p, এবার n গুণ বৃদ্ধি করলে হবে np। তাই এখন আমি এই p ড্যাশটা এখানে বসিয়ে দেবো। নতুন গতিশক্তি কত হবে? হাফ p ড্যাশ বাই m তার স্কোয়ার, এখানে স্কোয়ার। তো হাফ n² p²/m, কারণ এই p ড্যাশই হচ্ছে np। তাহলে n² বাইরে চলে আসলো এবং পড়ে রইল আমাদের হাফ p²/m, আর এখানে n²। তো যদি n গুণ বৃদ্ধি করা হয় ভরবেগ, তাহলে গতিশক্তি n² গুণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা ছিল স্ট্যান্ডার্ড কোশ্চেন একটা, মানে এই কোশ্চেনটা খুবই ভালো, আমাদের মেন্সেরও এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো কি, কোনো বর্তনীতে রোধকের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রয়োগ করলে প্রবাহমাত্রা হয় 1 অ্যাম্পিয়ার, এবং ওই রোধকের দুই প্রান্তে যদি 8 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগে তার প্রবাহমাত্রা কত হবে? প্রথমে 10 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ারের জন্য আমি রোধ কত বের করে নেবো, তারপর ওই রোধটাকে কাজে লাগাবো এই 8 ভোল্ট বিভব প্রভেদের জন্য, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো প্রথমে সার্কিটটা হবে আমার এরকম একটা, রোধক দেয়নি, অ্যাম্পিয়ারটা দিয়ে দিয়েছে এইটা, আর ভোল্টেজ দিয়ে দিয়েছে। তাহলে ধরি রোধকের মান আর, এখন আমরা জানি ভি সমান সমান আই আর। এই সূত্রটা আমরা সবাই জানি, সবাই পড়েছি মোটামুটি সূত্রটা। তো এখান থেকে আর এর মান পেয়ে যাবো v/i সমান সমান 10 ওহম। এবার এই 10 ওহমটাই হবে দ্বিতীয় ক্ষেত্রে এই রোধকের মান, এবং আমাকে বের করতে হবে আই এর মানটা, মানে 8 ভোল্ট বিভব প্রয়োগ করলে আই এর মান কত হবে। তাহলে এখন যদি 8 ভোল্ট প্রয়োগ করি
8 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করি এবং আমাদের রোধ হচ্ছে 10 ওহম, তাহলে সেই একই সূত্র V ইকুয়ালস টু IR। তাহলে এখানে I এর মান, এখানে I এর মান বের করতে হবে, তো I এর মান পাবো V বাই R। V হচ্ছে কত আমার বলেছে 8 ভোল্ট, তাহলে 8 আর R এর মান বেরিয়েছে 10, তাহলে উত্তর হয়ে যাবে 0.8 ভোল্ট। তো এইখানে আমার এই উত্তরটা হবে ঠিক 0.8 ভোল্ট, 0.8 অ্যাম্পিয়ার, কারণ এটা কারেন্টের ইউনিট হচ্ছে, একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, আর রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা ছিল আমার মতে খুব একটা ভালো কোশ্চেন। একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি, কি অপশনগুলো আছে, এর কার্যকরী দৈর্ঘ্য ও পিণ্ডের ভর দ্বিগুণ করা হয়, অভিকর্ষ ত্বরণ দ্বিগুণ করা হয়, এর কার্যকরী দৈর্ঘ্যের ভর দৈর্ঘ্য 4 গুণ করা হয় এবং পিণ্ডের ভর দ্বিগুণ করা হয়। উত্তর হয়ে যাবে এইটা, কারণ এর কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করলেই একমাত্র তার সরল দোলকের পর্যায়কালও দ্বিগুণ হবে। কি করে হচ্ছে, বলেছে যে পর্যায়কাল দ্বিগুণ হবে। তো কি সরল দোলকের পর্যায়কালের সূত্র কি আমরা জানি, পর্যায়কালের সূত্র T = 2π/ω, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এবার ওমেগাকে আমরা লিখতে পারি √g/L, এটা বিভিন্নভাবে প্রমাণ করা যেতে পারে। আর তাহলে এবার g/L টা তাহলে ওমেগার জায়গায় হবে, তাহলে g/L, এবার এই L টা নিচে আছে তাই L টা উপরে চলে আসবে, তাহলে হয়ে যাবে কি 2π × √L/√g। এখন আমরা দেখেই বুঝতে পারছি যে 4 গুণ L যদি 4 গুণ করি তাহলেই একমাত্র দুগুণ হচ্ছে T, কারণ L 4 গুণ করলে কি হবে 4L হবে, আর 4L মানে 4 টা বাইরে এসে পড়বে 2 হয়ে যাবে, তাহলে T এর মান দুগুণ হচ্ছে। কিন্তু যদি অঙ্কের মাধ্যমে করি তাহলে ব্যাপারটা এরকম হবে, তাহলে কি T ভেরিসেস L হচ্ছে এখানে, কারণ T = 2π × √L/g, তার মানে আমরা লিখতে পারি T ভেরিসেস L। তাহলে এখন T ভেরিসেস যদি L হয়, L হচ্ছে এখানে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য বলতে বলেছে মানে যেই মানে দোলকটা যেটার সাহায্যে দুলছে তার সেই সুতোটার দৈর্ঘ্যটা। তো ধরি নতুন দৈর্ঘ্য L ড্যাশ, তাহলে এখন T/2T, কারণ আমরা জানি যে প্রথমে ছিল পর্যায়কাল T এবং সেকেন্ডে হয়েছে পর্যায়কাল 2T, তাহলে এবার সেই হিসাবে এই অনুপাতটা এরকম হবে √L/√L ড্যাশ। তো এখান থেকে L ড্যাশের মান পেয়ে যাবো 2 × √L। এবার এই দুপাশে যদি স্কোয়ার করে দিই, এই পাশেও যদি স্কোয়ার করি আর এই পাশেও যদি স্কোয়ার করে দিই, তাহলে এই পাশে আমাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে কি হবে L ড্যাশ হয়ে যাবে 4L। এই কারণেই বলেছে যে 4 গুণ যদি বৃদ্ধি করি আমরা তাহলে পর্যায়কাল দ্বিগুণ হবে। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? আচ্ছা, এই কোশ্চেনটা ছিল সবচেয়ে কঠিন আমার মতে, কারণ এটা হয়তো অনেকেই পারেনি। এই কোশ্চেনটা ছিল একমাত্র সবচেয়ে কঠিন অঙ্ক ফিজিক্সের মধ্যে। তো একটু মানে একটু বেসিক ক্লিয়ার থাকলেই অঙ্কটা পারা যাবে। তো বলেছে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখানে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগ এই দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো আমাদের রৈখিক ভরবেগ কাজ করে কিসের দিকে, যেদিকে আমার বেগ সেদিকেই আমার ভরবেগ হবে। আর এক্ষেত্রে কৌণিক ভরবেগের ক্ষেত্রেও সেম, যেদিকে আমার কৌণিক বেগ সেদিকেই আমার কৌণিক ভরবেগ হবে। তো অপশন হলো যে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ঘূর্ণনতলের সমান্তরাল রেখা বরাবর, আর ঘূর্ণনতল এর লম্ব বরাবর, আর হচ্ছে কক্ষপথের স্পর্শক বরাবর। তো অনেকেই এইটাকে উত্তর করেছে ডিটা কক্ষপথের স্পর্শক বরাবর, কিন্তু এটা হবে না। সঠিক উত্তর হয়ে যাবে ঘূর্ণনতলের লম্ব রেখা বরাবর। কি করে হচ্ছে, তো আমরা কি জানি কৌণিক ভরবেগ সমান সমান L ইকুয়ালস টু I ইন্টু ওমেগা। I হচ্ছে এখানে জড়তা ভ্রামক আর ওমেগা হচ্ছে এখানে কৌণিক বেগ। তো আর সাধারণ ক্ষেত্রে মানে যদি এমনি ভরবেগ বের করি, সাধারণ মানে যদি সরলরৈখিক ক্ষেত্রে P সমান সমান কি হবে, P সমান সমান হবে M ইন্টু V, যেখানে M টা হচ্ছে বস্তুর ভর আর V টা হচ্ছে বস্তুর বেগ, কিন্তু এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো এখানে এই ক্ষেত্রে P এর মানে M এর কাজ যেটা করছে, M যেই কাজটা করছে এই ক্ষেত্রে I ও সেই কাজটাই করছে। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা জড়তা ভ্রামক বলছি। ঠিক আছে, তো এবার একটা জিনিস তোমরা দেখো, ধরো একটা বোতল আছে, বোতলে মুটকা আছে। তো ওই মুটকাটাকে তুমি দেখবে যখন ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে তখন বোতলের মুটকাটা উপরের দিকে যাবে। তুমি এটা লক্ষ্য করছো যে বোতলের মুটকাটা খুলে যাবে, তাহলে কি তখন কৌণিক বেগের দিক কোনটা আমার এইটা, এই দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কৌণিক বেগের দিক হচ্ছে এইটা, না উপর দিকে। আর যদি তুমি সেটাকে ক্লকওয়াইজ ঘোরাও
তাহলে মানে মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও তাহলে সেটা নিচের দিকে যাবে, তখন দেখবে মোট কাঁটা বন্ধ হয়ে যায় যখন আমরা ক্লক ওয়াইজ ঘুরি। তাহলে কি, এবার আমি আগেই বলেছি যে যেদিকে কৌণিক বেগের দিক হবে সেদিকেই কৌণিক ভরবেগের দিক হবে। তাহলে এই ক্ষেত্রে দিকটা হচ্ছে ওপর দিক আর নিচ দিক। তার মানে আমরা বলতে পারি যে ঘূর্ণন তল যেটা আছে, এই যে এটা হচ্ছে ঘূর্ণন তল, এই গোলটা এই ঘূর্ণন তলের লম্ব দিকেই। তাহলে এই ঘূর্ণন তলের লম্ব বরাবরই হয়ে যাচ্ছে আমার কৌণিক ভরবেগের দিক। ঠিক আছে, তো এটাই ছিল উত্তর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঘূর্ণন তলের লম্বরেখা বরাবর। তো ঠিক আছে, মোটামুটি এই কটা কোশ্চেনই ছিল যেগুলো মানে বলার মতো, বাকিগুলো সব 1 নম্বরের শর্ট কোশ্চেন ছিল ফিজিক্সের থেকে। তো ওগুলো হয়তো তোমরা পারবা সবাই। ঠিক আছে, মোটামুটি এই কোশ্চেনগুলো একটু টাফ ছিল। তো ঠিক আছে, আমি রাখছি।